অনেক আগে কেরালা সরকার ঘোষণা করেছেন আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী গত 28 থেকে 30 জানুয়ারি কেরালার রাজধানী তিরুবনন্তপুরম আমাদের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে আমাদের কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে যে দৃষ্টিভঙ্গি থেকে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকার কেরালার সরকারের বিরুদ্ধে রাজনৈতিক অর্থনৈতিক আক্রমণ সংগঠিত করছে, প্রধানত অর্থনৈতিক আক্রমণ। এটা শুধু কেরালা সরকার একা কেন প্রতিবাদ করবে? ভারতবর্ষের যারা গণতান্ত্রিক অংশের মানুষ, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি যাদের আস্থা আছে, নানা সীমাবদ্ধতা অসম্পূর্ণতা সত্ত্বেও যে সংবিধান 1950 সালের 26শে জানুয়ারি ভারতবর্ষে চালু আছে, এর প্রতি যাদের সমর্থন আছে, সেই সমস্ত অংশের মানুষ সারা দেশে এই আন্দোলনে কেন সমবেত হবে না? ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর কেন্দ্রীয় কমিটির বৈঠক থেকে উদাত্ত আহ্বান জানানো হয় 8 তারিখ দিল্লিতে কেরালা সরকারের উদ্যোগে যে অবস্থান, আন্দোলন, প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হবে। আসুন আমরাও দেশের রাজ্যে রাজ্যে বিজেপি সরকারের এই স্বৈরাচারী ফ্যাসিস্ট গণতন্ত্র বিরোধী যে আক্রমণ, তার প্রতিবাদে সোচ্চার হল। এই প্রেক্ষাপটে আগরতলায় এই কর্মসূচি প্রতিপালিত হচ্ছে। আপনারা অংশগ্রহণ করছেন, বেলা 11টা থেকে শুরু হচ্ছে। আমাদের রাজ্যে সর্বত্র না হলেও অনেক জেলা কেন্দ্র, অনেক মহকুমা কেন্দ্র, কোনো কোনো ব্লক এলাকাতেও লাল ঝান্ডা কাঁধে নিয়ে জনগণ এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। এই খবর আমাদের কাছে এসছে। যারাই আগরতলা সহ ত্রিপুরার বিভিন্ন জায়গায় এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন, এখান থেকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। এই পরিস্থিতিতে কেরালায় বেকার সমস্যার সমাধানের জন্য তার সামর্থ্যের সীমাবদ্ধতার মধ্যে কেন্দ্রের অসহযোগিতার সত্ত্বেও ভারতবর্ষের যে কোনো রাজ্যের চাইতে বেকারদের কর্মসংস্থানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। কেরালায় বাজেট অধিবেশন চলছে, শেষ হয়নি। তাতে যে বাজেট তারা উপস্থিত করেছে, কেন্দ্রের সরকার রাজ্য সরকারকে সহযোগিতা করছে না। 1 লক্ষ কোটিরও বেশি টাকা, 1 লক্ষ হাজার কোটিরও বেশি টাকা এই সরকার থেকে গত 4 বছর যাবৎ বঞ্চিত করছে। তারপরেও যে বাজেট তারা উপস্থিত করেছে, সেই বাজেটে আমি অন্য বিষয় বলতে যাচ্ছি না, বেকারদের কর্মসংস্থানের জন্য নতুন নতুন শিল্প, কল কারখানা, শিল্প গড়ে তোলবার জন্য পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, এমনকি রেল ব্যবস্থার সম্প্রসারণ, এক্ষেত্রেও
রেল কেন্দ্রীয় সরকারের দপ্তর, কেরালার এক প্রান্ত থেকে অপর প্রান্ত। তুলনামূলকভাবে যে রাজ্যগুলো, রাজ্যের যে জেলাগুলো পেছনে আছে, অথচ কৃষিতে উন্নত, একে কাজে লাগিয়ে শিল্পের বিকাশ ঘটাবার জন্য রেল সড়কের যে সম্প্রসারণ, কেন্দ্রের বর্তমান সরকার কেরালা সরকারের অনুরোধ সত্ত্বেও এই কর্মসূচি একসময় ঘোষণা দিয়েও এখন বন্ধ করে দিয়েছে। এটা করতে চাইছে না কেরালার গণতান্ত্রিক ফ্রন্টের সরকারকে দেখা যায় ফেলবার জন্য। এবারে যে বাজেট তারা পাস করল, উপস্থিত করতে গিয়ে তারা বলেছে কেন্দ্রের সরকার যদিও রেল কেন্দ্রীয় সরকারের, তারা যদি আমরা যেই জায়গাটাতে বিকল্প রেলপথ করার কথা বলছি, ডাবল লাইন করার কথা বলছি, যেখানে ডাবল লাইন আছে তার পাশাপাশি বিকল্প ডাবল লাইনের কথা বলছি, গতি বাড়াবার জন্য কেন্দ্রের সরকার সাহায্য না করলেও আমরা আমাদের তহবিল থেকে পয়সা খরচ করে যে প্রকল্প উপস্থিত করে লড়াই আমরা করছি, এই প্রকল্প আমরা নিজেরাই বাস্তবায়িত করব। আছে ভারতবর্ষের কোথাও? ভারতবর্ষের কোথাও নাই। আমি এই তিনটা বিষয় এখানে বলছি। এবং অঙ্গনবাদী কর্মী, আশা কর্মী, মিড ডে মিল ওয়ার্কার, তারা যারা অধিকাংশ 100 জনের মধ্যে 85 থেকে 90 জন আমাদের ঘরের মায়েরা বোনেরা কেরালাতেও। আজকেও যদি দেশের কথা পত্রিকা খোলেন, আগরতলা থেকে 20টা-22টা পত্রিকা, কেরালার যে সামর্থ্য আছে আমাদের তো অর্থনৈতিক দিক থেকে সে সামর্থ্য নাই, কিন্তু তারপরেও বামফ্রন্ট সরকার ত্রিপুরায় কাউকে অনাহারের মধ্যে দেয়নি। এটা এখন শুরু হচ্ছে। আমি উল্লেখ করলাম, মনে করবেন না শুধু কেরালাতেই কাণ্ডটা করছে, অন্যান্য রাজ্যে, আমাদের রাজ্যে আমাদের সরকারকে ক্ষমতাচ্যুত করবার ক্ষেত্রে এটাও তাদের একটা পাঞ্জা হিসাবে তারা ব্যবহার করছে। রাজনীতিগতভাবে আমাদের বিরুদ্ধে কিছু কথা বলতে পারেনি। ওই কন্যা ছড়ায় এক পাগলকে পাগলামি থেকে মুক্ত করবার জন্য ঝাড়ফুঁক করে এক ভদ্রলোক ঝাড়ফুঁক করতে গিয়ে মারামারি করেছে, একজন মারা গেছে। দুটো দায়িত্ব আমাদের পার্টির নেতৃত্বের বিরুদ্ধে তৎকালীন আমাদের এমএলএ ছিলেন নবীন মোহন ত্রিপুরা, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। সে কলসি মাথায় দিয়ে সারা চতুর্ভাই ঘুরেছে, আপনাদের খেয়াল করতে পারে, কিন্তু আমরা কোনো বাধা দিইনি। আমরা শুধু এটাই বলেছি, মিথ্যা কুৎসা মামলা কোর্টে গেছে, কোর্ট বিচার করবে। কেন এটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছে? ওই একটা প্রশ্নগুলো মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি আপনাদের স্মরণ করে দিতে চাই, 18 নির্বাচন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সেই সময় প্রতিরক্ষা মন্ত্রী, তারাই ছিল একটা অভিযোগ করতে চেয়েছিল 18 নির্বাচনে ত্রিপুরায় বামফ্রন্ট সরকার দুর্নীতি করছে, কেন্দ্র টাকা দিচ্ছে, খরচ করতে পারছে না, যে টাকা খরচ হয়নি তার হিসেব দিতে পারছে না, যে টাকা খরচ হলো না সেই টাকা ফেরত দিচ্ছে না, একটি অভিযোগ করতে পারে না। 23 নির্বাচনে চুপ কেন? আজকে অবস্থাটা কি? আজকে তো পত্রিকা উঠেছে 6 মাস যাবত রেগার কাজ যারা করেছে, পুজোর আগে মজুরি পাচ্ছে না। রেগার কর্মসূচি রূপায়ণের জন্য যে কর্মসূচিরা চাকরি করছে, কর্মচারীরা চাকরি করছে, তারা মজুরি পাচ্ছে না। মিড ডে মিল ওয়ার্কার মজুরি পাচ্ছে না, অঙ্গনবাদী কর্মীরা মজুরি পাচ্ছে না, আশা কর্মীরা কাজ করছেন। এটা অনেকটা পুরো মজুরির মতো। রুগী নিয়ে গেলে একরকম, অন্তঃসত্ত্ব মাকে নিয়ে গেলে একরকম, তার জন্য যে হিসাব জমে আছে সেই টাকা তারা পাচ্ছেন না। এবিসি এই যে তীব্রতা, যাদের বিশ্বাসঘাতকতা, বর্ণচোরা, মুখে মুখে উপজাতির বন্ধু চাচ্ছেন, সেই এবিসি তাদের হাতে, তাদের দলে তারা সরকার চালাচ্ছেন। এখন সেই এবিসি কর্মচারী বেতন পাচ্ছে না। এগুলো তো আগরতলা থেকে প্রকাশিত হয় যে সমস্ত পত্রপত্রিকা, যাদের অধিকাংশ চোখ কান বন্ধ করে বিজেপি সরকারের গুণগান করার জন্য ব্যস্ত। এক মন্ত্রীর ছবি দিনে এক পত্রিকায় 4-5 বার পর্যন্ত 4-5 জায়গায় ছাপছে, সেই পত্রিকাও কিন্তু এই তথ্য লুকিয়ে রাখতে পারছে। এই হচ্ছে পরিস্থিতি। তাহলে এই জায়গাটার মধ্যে দিয়ে কথাগুলি বলার উদ্দেশ্য হচ্ছে তুল্যমূল্য বিচার বিশ্লেষণ করে যে আমরা
আনুষ্ঠানিকভাবে এটা বামফ্রন্ট সরকার, তোমরা বামফ্রন্ট, তার জন্য তোমরা এদের সমর্থন করছো, এদের জন্য এখানে বিক্ষোভ করছো, এই করছো। আমাদের রাজ্যের বিষয় নিয়ে কিছু বলছো, আমাদের রাজ্যের বিষয় নিয়ে কে লড়াই করছে? ত্রিপুরায় রেগার মজুরি বাড়াও, মঙ্গল রাজ্যে লুট করে নিচ্ছে, বন্ধ করো, 15 দিনের মধ্যে টাকা দাও, প্রকল্প কর্মীদের মজুরি বাড়াও, নিয়মিত করো, কর্মচারীদের দিয়ে বন্ধ ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো। সেন্ট্রাল পে কমিশন যেটা যাবে প্রতিশ্রুতি দিয়েছে, সেই নির্বাচনে চোর, কর্মচারীরা এখানে দাবি তুলছেন। আমরা বলছি এটা কি হলো? বাড়িঘরের টাকা, সেই টাকা এক দফা 2 দফা পাওয়ার পর বাকি টাকা তুলতে গেলে পর মন্ডলের লোকটা দিয়ে আগে থেকে শর্ত করে ওই টাকাটা তোরা যদি না দাও সেই টাকা কিন্তু তুমি তুলতে পারো, ঠিক আছে না? তারা টেন্ডার ফ্লোট করতে যাওয়ার আগে টাকা দিতে হবে, টেন্ডার পাওয়ার পর কাজে নামার আগে টাকা দিতে হয়, কাজ আরম্ভ করার পর মাঝামাঝি কাজের পর যখন বিল তুলতে যায় তখন টাকা দিতে হয়। চলছে অফিসগুলোতে টাকা ছাড়া, পয়সা ছাড়া কোনো কাজ করা যায় না। দুর্নীতি আর এই সরকার সমর্থক হয়ে গেছে। তারপরেও এই সরকার তার হিম্মত নেই, তার কমরের জোর নেই, এরা জানে এরা কিভাবে এখানে টিকে আছে। কাজে কেন্দ্রতে এরপরে এই সরকার তো তাদের ন্যায্য পাওনার টাকা দিচ্ছে না, চোখে চোখ রেখে চোখ খুলিয়ে কথা বলার সাহস পাচ্ছে না। আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে বলছি, শুনে নেন বিজেপির বন্ধুরা, কেরলকে যেভাবে অর্থনৈতিক দিক থেকে বঞ্চিত করছে রাজনৈতিক কারণে, আর এখানে আপনাদের সরকারের ব্যর্থতার কারণে হিসেব দিতে পারছে না, দুর্নীতি করছে, এই কথাগুলো প্রকাশ্যে না বলেই এগুলো উপস্থিত করে বলছেন আগের হিসাব না দিলে তোমাদের কি করে টাকা দেবো। তারপরেও আমরা বলবো আপনারা হিসাব মেটান, কেন্দ্র ত্রিপুরা রাজ্যের সরকারের যে টাকা পাওয়া তার ব্যবস্থা করুন, কারণ এই টাকা না পেলে গ্রামের মানুষ কাজ করতে পারে। এই যে দোকান সাজিয়ে বসে আছেন, আমি লক্ষ্য করছিলাম এখানে বসে ক্রেতা কোথা, আমরা এখানে অবস্থান করছি বলে ক্রেতারা যেতে পারছেন না, ঘটনা তা না। আমি তো দেখছিলাম মাইকের যে তার মাথার উপর দিয়ে ফেলে যাচ্ছেন একজন দুজন, কি করতে যাবেন? পয়সা কোথায়? বুঝলাম নাই তো। এই বাজারে যা বিক্রি হয় 90 লাখ মানুষ তো গ্রাম থেকে আছেন, রেগা নাই, শহর ফ্ল্যাট নাই, উন্নয়ন দপ্তরের কাজ নাই, ঢুকের এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কেরালার আন্দোলনটা বিচ্ছিন্ন কেরালা বারবারই আমাদের আগে বক্তারা বলেছেন, আমি আপনাদের বলার চেষ্টা করছি। এখান থেকে আমাদের বিকল্প চিন্তা করতে হবে। সেটা কি? স্লোগান উঠেছে সামনের নির্বাচনে এদেরকে পরাস্ত করতে হবে, এদেরকে সরকার আসতে দেওয়া যায়, এরা সরকারে আসবে, জিনিসের দাম কমবে, বিশ্বাস করলে কমবে, টাকার দাম বাড়বে, বিশ্বাস করলে কমবে, মুদ্রাস্ফীতি বন্ধ হবে, বিশ্বাস করলে কমবে, বেকারদের চাকরি হবে, বিশ্বাস করলে কমবে। বেসরকারিকরণ চলছে, কোথায় সরকারি চাকরি হবে? সব ছেড়ে 3-4টা রাজ্যে হাজার হাজার মা-বোন তাদের চাকরির নিরাপত্তা, মজুরি বৃদ্ধি, জিনিসপত্রের দরদামের সাথে সাযুজ্য রক্ষা করে এই দাবিতে দিনের পর দিন অবস্থান করছেন। তাদের কিছু ছবি আজকে ডেলি দেশের কথা পত্রিকায় ছাপা হয়েছে। কেরালায় না, কেরালার এই যে বাজেটের কথা বলছি, এই বাজেটে ভারতবর্ষের যে কোনো রাজ্যের চাইতে এই প্রকল্পের কাজের সাথে যুক্ত মায়েদের বোনেদের এই বাজেটেও ব্যাপক পরিমাণে তাদের যে মজুরি, তাদের দাবির সাথে সঙ্গতি রেখে এটাকে বাস্তবায়িত করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, বাজেটে টাকা রেখেছে। এই জায়গাটা হচ্ছে ফারাক্কা। এই যে কর্মসূচিগুলো একটার পর একটা তারা নিয়ে অগ্রসর হচ্ছে, কবে দ্বিতীয় উল্লেখ করার চেষ্টা করছে। গত 4-5 বছরের মধ্যে কেরালায় তো সাধারণত 5 বছর পর পর সরকার পরিবর্তন হয়। অনেক আগে একবার একটা সরকার 2 বার জিততে পেরেছিল, তারপর আর না। এবারই অনেকদিন পর বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকার দ্বিতীয়বারের জন্য এক নাগারে আবার সরকার এসছে। এই তাদের
এই ৭ বছরের শাসনে 2 থেকে 3 বার অভাবনীয় প্রাকৃতিক বিপর্যয় হয়েছে। তার ছবি ছাপা যেভাবে আমরা লক্ষ্য করছিলাম, ত্রিপুরায় আমরা বেশিরভাগ আক্রমণে আক্রান্ত, বিধ্বস্ত, পার্টি অফিস করতে পারে না। এই দেশের কথা পত্রিকা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, মানুষের আন্দোলন সংগ্রামের খবর ছাপে এই পত্রিকা, মানুষের কাছে নিয়ে যাওয়া যায় না। যারা হকার তারা আক্রান্ত হচ্ছেন, যারা গ্রাহক পাঠক তারা আক্রান্ত হচ্ছেন। আমাদের অফিস তো প্রকাশ্যে জীবাণুকে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে 250 মিটার, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের হেড অফিস থেকে 200 মিটার, সেখানে আক্রান্ত হয়, গাড়িগুলো পুড়িয়ে দেয়, প্রেস আক্রান্ত হয়। এরকম পরিস্থিতিতে আমরা এই ত্রিপুরার মানুষ, কেরালার বিপন্ন মানুষের পাশে দাঁড়া করার জন্য মানুষের দরজায় দরজায় যাওয়ার চেষ্টা করেছি। আমরা লক্ষ্য করেছি, আমরাই যারা বাম গণতান্ত্রিক আন্দোলন করি, আমরাই শুধু দেশের খবর রাখি, আর মানুষরা রাখেন না, ঘটনা তা না। দাদা দোকান সম্ভব করতে আগরতলা দোকানে দোকানে আমরা গেছি, সেদিন বৃষ্টি পড়ছিল, আমার এখন মনে হয় এর মধ্যে ভিজে ভিজে আমাদের বন্ধুরা, মায়েরা, বোনেরা তারা যখন যাচ্ছেন, মানুষ স্বতঃপ্রণোদিত ভাবে শুধু টাকা দিচ্ছেন না, প্রত্যাশার বাইরে টাকা দিচ্ছেন, এবং তারাই বলবার চেষ্টা করছেন কি করে কেরালা এই অবস্থা থেকে রক্ষা পাবে, কি করে ফিরে আসবে। এরকম যে কর্মসূচি, এই কর্মসূচি পর্যন্ত ফ্যাসিস্ট বিজেপি সরকার, ত্রিপুরায় ফ্যাসিস্ট সরকার, কেন কেরালার জন্য আমরা এখানে বামপন্থীর চাঁদা সংগ্রহ করছি? অদ্ভুত ঘটনা। কেন্দ্রীয় সরকার কিন্তু বিপর্যয় থেকে কেরালাকে উদ্ধার করবার জন্য যে লড়াইটা করছে, সাহায্যের হাত প্রসারিত করছে না। সরকার 10,000 কোটি দিচ্ছে, 200 কোটি খুদকুরুর মতো, কিন্তু তারা হাত জোর করে ভিক্ষাপ্রাপ্ত নিয়ে কেন্দ্রের সরকারের দানের জন্য অপেক্ষা করেনি, কেরালার মানুষকে একসাথে করে। ভারতবর্ষের রাজ্যে রাজ্যে গণতান্ত্রিক মানুষ যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, এমনকি বিদেশে, মধ্যপ্রাচ্যে কেরালার মানুষ যারা ব্যবসা বাণিজ্য ইত্যাদি করেন, কাজকর্ম করেন, চাকরি বাকরি করেন, স্বতঃপ্রণোদিত হয়ে তারাও লক্ষে লাখে লাখে টাকা সেখানে পাঠিয়েছেন। এই সমস্ত কিছু একসাথে করে কেরালাকে নূতনভাবে আবার সাজিয়ে তুলেছে। ভাবতে পারেন এটা? এরকম একটা জায়গায় দাঁড়িয়ে কেরালার বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকার সম্পূর্ণ বিকল্প অর্থনৈতিক কর্মসূচি হাতে নিয়ে রূপায়ণের মধ্য দিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের সামনে চোখে চোখ রেখে, দাঁতের দাঁত চেপে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এগিয়ে দেওয়ার চেষ্টা করছে। কাজেই এদিক থেকে যেটা বিশেষ করে বলতে চাইছি, কেরালা যে পথ দেখাচ্ছে, পশ্চিমবঙ্গের বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকার, বামফ্রন্ট সরকার যে পথ দেখাবার চেষ্টা করেছে, ত্রিপুরায় বামফ্রন্ট সরকার যে পথ দেখাবার চেষ্টা করেছে, তারই নির্যাস নিয়ে আজকে কেরালা অবশ্য হওয়ার চেষ্টা করছে। সেদিন আমরা যখন এখানে ত্রিপুরায় সরকার চালাচ্ছিলাম, আমরা কেরালা থেকে শিক্ষা নিয়েছি, অনেক কিছু শিখেছি। পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারের থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছি। এখন পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার ষড়যন্ত্র করে উচ্ছেদ করেছে, নির্বাচনে এখানে প্রহসনে পরিণত করেছে। ত্রিপুরায় বামফ্রন্ট সরকারকে মানুষকে প্রলুব্ধ করে বিপদগামী করে একবার দখল করেছে, কিন্তু দেশের নির্বাচনে জিতে পারেনি, 40% কম ভোট পেয়েছে। এটা বিশ্বাসঘাতক, বর্গচোরা রাজনৈতিক দল নূতন করে গড়ে ওঠা, তাদের সাহচর্যে কোনোমতে সরকারের দিকে এরকম একটা জায়গায় কেরালা সরকার সারা ভারতবর্ষের সামনে বিকল্প পথের দিশা দিচ্ছে। আমি আপনাদের যেটা বলতে চাই, কেরালা আজকে অর্থনৈতিক ক্ষেত্রে যে আক্রমণটা সংঘটিত করছে, রাজনীতি এবং মতাদর্শের ক্ষেত্রে মোকাবেলা করতে ব্যর্থ হবে। আমাদের ত্রিপুরার বামপন্থী ফ্রন্ট সরকার যখন ছিল, তার বিরুদ্ধে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বিজেপি সরকার এই কাণ্ডটাই করবার চেষ্টা করেছে। আমার বলতে কোনো দ্বিধা নেই, এর আগে বাজপেয়ীর নেতৃত্বে 5 বছরের জন্য কেন্দ্রের যে সরকার ছিল, আদবানি
যার স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী সময়ে উপপ্রধানমন্ত্রী হয়েছে, আমরা লক্ষ্য করেছি আমাদের যে ন্যায্য পাওনা প্রাপ্তি তখন প্ল্যানিং কমিশন ছিল, তার থেকে আমাদের রাজ্যের ন্যায্য পাওনা যা তারা নির্ধারণ করে দিতেন, সময় এদিক সেদিক নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আজকে মোদীর নেতৃত্বে এটাও বিজেপি সরকার, তারা যে কাণ্ডটা করছে সেই সরকারটা কিন্তু এরকম কাণ্ড করবে। সার্বিক শিক্ষার ব্যবস্থাকে সুনিশ্চিত করবার জন্য বাজেটের একটা বড় অঙ্কের টাকা শিক্ষা খাতে নিয়োজিত করে বাস্তবায়নের জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করতে পারে, তোমরা পাচ্ছ না কেন? কি জবাব? কোনো জবাব দিতে পারছে। স্বাস্থ্য ক্ষেত্রে কেরালাতে প্রায় সব ধরনের চিকিৎসার ব্যবস্থা আছে। সরকার যেমন সবচাইতে বেশি টাকা ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে তাদের বাৎসরিক বাজেটে শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য ক্ষেত্রের জন্য নিয়োজিত করে তার খরচের মধ্য দিয়ে একটা সুঠাম শক্তিশালী ব্যাপক স্বাস্থ্য পরিষেবার কাঠামো গড়ে তুলেছে এবং সঙ্গে সঙ্গে সমবায় উদ্যোগে বেসরকারি, কিন্তু এটা একচেটিয়া পুঁজি লুণ্ঠনের জন্য যে বেসরকারি প্রতিষ্ঠান সেরকম না। এই সমবায় প্রতিষ্ঠান তার পেছনেও কেরালার বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকারের নৈতিক, প্রশাসনিক, আর্থিক দিক থেকেও সহযোগিতা রয়েছে। তার উপর ভিত্তি করে একদিকে রাজ্য সরকারের উদ্যোগ এবং নিয়ন্ত্রণ, আরেকদিকে সরকারের সহযোগিতায় সমবায় যে সংস্থা, এই উভয়ের সম্মিলনে একটা শক্তিশালী স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো শিক্ষা সহ স্বাস্থ্য ক্ষেত্রে তারা গড়ে তুলেছেন। এটা কেন্দ্রীয় সরকারের এই যে নীতি, জনবিরোধী নীতি, বেসরকারি পুঁজির লুঠের স্বার্থের পক্ষে যে নীতি, তার বিরুদ্ধে একটা প্রবল প্রতিবাদ। অসাধারণ ঘটনা। এর পাশাপাশি বেকার সমস্যার সমাধানের জন্য জাতীয় সমস্যা, জ্বলন্ত সমস্যা আপনারা দেখেছেন 2014-তে বিজেপি এই যুবকদের মধ্যে যে ক্ষোভ সংগত হচ্ছিল তাকে পুঁজি করে যুবকদেরকে নিজেদের দিকে টেনে নেওয়ার জন্য তারাই কিন্তু স্লোগান দিয়েছিলেন বছরে বছরে 2 কোটি করে নূতন চাকরির সংস্থান তারা করবেন, নিয়মিত চাকরির সংস্থান তারা করবেন। 2019-এর লোকসভা নির্বাচনে 2014-তে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন কতটা কার্যকরী করলেন, কতটা করলেন না, কেন করলেন না, সমস্যা কোথায়, সেই সমস্যা থেকে উত্তরণের জন্য আগামী দিনে কি ভাবনা চিন্তা কিচ্ছু বলেনি। যেটা নৈতিক দায়িত্ব, ক্ষমতায় থেকে দ্বিতীয়বারের জন্য, তৃতীয়বারের জন্য যারা আবার নির্বাচনে জিততে চায় তাদের কিন্তু একটা নৈতিক দায়িত্ব। আপনারা যারা ত্রিপুরার মানুষ তারা দেখেছেন বামফ্রন্ট সরকার ত্রিপুরায় থাকাকালীন সময়ে সরকারে থাকা অবস্থায় যখনই কোনো বিধানসভা নির্বাচন এসছে তখনই পূর্বতন নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি রূপায়ণ করতে গিয়ে সাফল্য এবং অসম্পূর্ণতার পেছনে কারণ কি তা বিশ্লেষণ করে তার থেকে উত্তরণের জন্য সামনের দিনে বামফ্রন্ট কি করতে চায় তা উপস্থিত করে নূতন কর্মসূচি জনগণের সামনে এনে মানুষের সমর্থন চেয়েছে। আমি বিজেপির সমর্থক যে বন্ধুরা সামনে হয়তো আসছেন না, লজ্জায় দূর থেকে শুনছে, আমি তাদের উদ্দেশ্য বলবো আপনাদের যে কেন্দ্রীয় সরকার 19-এর লোকসভা নির্বাচনে বলেছে এরকম ভাবে বলবো 2023-এর যে বিধানসভা নির্বাচন, 2018 নির্বাচন 293টা প্রতিশ্রুতি, তার মধ্যে যে মূল 10টা প্রতিশ্রুতি সামনের পথে দিয়ে এবং বিশেষ করে বেকার যুবকদেরকে প্রলুব্ধ করবার জন্য যে কথাগুলো বলবার চেষ্টা করেছে কিছুই করেনি, প্রতারণা করেছে।
মানুষ প্রতারিত হয়েছে, ক্ষোভ আছে, বিক্ষোভ আছে। দেশের নির্বাচনে প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী সহ রাজ্যের তৎকালীন যে বিদায় মন্ত্রিসভা, তাদেরকে জবাব দিতে আপনারা শুনছেন। আঠারো আমরা এই বলেছিলাম, এই আমরা করেছি, এই আমাদের সাফল্য, এটা আমরা করতে পারলাম না, এই কারণে করতে পারলাম না। আমাদের পাশে দাঁড়ান, সামনের দিনে নির্বাচিত হলে এগুলো এই পদ্ধতিতে আমরা অতিক্রম করব, তার বাইরে নতুন কর্মসূচি বলেনি, বলেনি। তাই এরকম একটা জায়গায় দাঁড়িয়ে কেরালার কথা যেটা বলতে গিয়ে প্রসঙ্গটা আসলো, কেরালায় আজকে জাতীয় স্তরে এই যে বেকার সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য, নিয়ন্ত্রণের জন্য একটা রাজ্য সরকার বিচ্ছিন্নভাবে গোটা দেশকে বাদ দিয়ে কেন্দ্রকে তার দিক থেকে সহযোগিতা না পেলে পর একটা রাজ্যের বেকার সমস্যার শতভাগ সমাধান করা সম্ভব না, এটা আমরা জানি। কারণ আমাদের রাজ্যে 30-32 বছর বামফ্রন্ট সরকার ছিল। বলতে আমার বিধানে সন্ত্রাসবাদী বাংলাদেশকে ঘাঁটি করে যে ষড়যন্ত্র আমাদের ত্রিপুরাকে সংগঠিত করে বামফ্রন্ট সরকার সম্পর্কে জনগণের বিভ্রান্তি তৈরির চেষ্টা করেছে। বিজেপি সরকারের আগে যে সরকার দিল্লিতে ছিল তারা সহযোগিতা করেনি, বলতে আমি বাধ্য হচ্ছি, তিক্ত অভিজ্ঞতার নির্যাস। কিন্তু এই সরকার, বাজপেয়ী নেতৃত্বে যে সরকার, আদবানি যখন স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা লক্ষ্য করেছি যখন তারা দেখলেন এই সন্ত্রাসবাদীরা RSS এর 4 জন প্রচারককে গুম করে পরবর্তী সময় খুন করে দিয়েছে, নানাভাবে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে সেখানে কুৎসা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু কেন্দ্রের তৎকালীন বিজেপি সরকার দেখেছে এদেরকে উদ্ধার করার জন্য কেন্দ্রের সরকার বামফ্রন্ট সরকারকে যা যা করবার জন্য বলেছে, এবং একটা সময় কেন্দ্রের সরকার রাজ্যের বামফ্রন্ট সরকার সম্মিলিতভাবে যে ভূমিকা নেওয়ার জন্য তারা প্রস্তাব দিয়েছে, অনেক ক্ষেত্রে বামফ্রন্ট সরকার সেদিন প্রতিবাদ করবে। সংকীর্ণ ব্যাপার। এই উপলব্ধি থেকে এই সন্ত্রাসবাদ বাংলাদেশকে ঘাঁটি করে এই ত্রিপুরাকে ধ্বংস করার যে চক্রান্ত করছিল, তাতে যখন তাদের কাছে আমরা দাবি করি কি ব্যাপার, আপনারা কেন আমাদের সাহায্য করবেন না? ত্রিপুরা তো ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য। আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা এই সন্ত্রাসবাদীদের সহযোগিতা করে এই ত্রিপুরার রক্ত ঝরাচ্ছে, কোনো ভূমিকা আপনাদের নাই। আগের সরকার করেনি তো করেনি, আপনারা কেন করবেন না? আমরা দেখলাম শেষ পর্যন্ত তারা পিছিয়ে দিয়ে এসেছে। বিজেপি সরকার আমি কেন বলছি, সেই যে সরকার আর বর্তমান যে সরকারটা সম্পূর্ণ আলাদা। দর্শন অর্থনৈতিক নীতি এক, কিন্তু একদলীয় শাসন কায়েম করার জন্য, বিরোধীদের কণ্ঠ স্তব্ধ করে রাখবার জন্য এই যে ঘৃণ্য কার্যকলাপ নরেন্দ্র মোদীর নেতৃত্বে চলছে, অমিত শাহকে সহযোগী হিসেবে ধরে রেখে যা গুজরাটে করে এসছে, 2022 সালের ঘটনা কে জানে না, ভারতবর্ষ মানুষ ভুলে যায়নি। সেই কাণ্ডটা এখন এখানে করবার চেষ্টা করছে। উদ্দেশ্যটা কি? মতাদর্শগত ভাবে, রাজনীতিগত ভাবে যখন পারলাম না, দেখি টাকা পয়সা না দিয়ে তার প্রতিযোগিতা রাখা যায়, কিন্তু এটাও করতে পারছেন না। তখন তো বাজেট পাস হতো না, এই কর্মসূচি নিতে পারতেন না। আমরা তো কেরালা ছিলাম, কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দিয়েছিলাম, 4 দিন ছিলাম। অনার আছে, অর্দার আছে, অনার মৃত্যু, সন্তান মৃত্যু, রাজ্যান্তর করছেন, বিষকে আত্মহত্যা করছেন পুরো পরিবার। এরকম কোনো অভিজ্ঞতা তো অভিযুক্ত কেউ করেননি, কোনো পত্রিকা এরকম কোনো সংবাদ দেখিনি, মিডিয়াতে তো এরকম কোনো খবর নেই। ওখানকার কিছু অফিসারের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে আমার, এগুলো জানবার জন্য বলছি না, তারাই দেখা করতে এসছেন। এর মধ্যে ভি তুলসী দাস, আমাদের বামফ্রন্ট সরকারের একজন সেরা চিফ সেক্রেটারি, বলতে আমার কোনো বাধা নেই, দারুণভাবে সহযোগিতা করেছেন। তিনি এখন চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন, কেরালার মানুষ ওখানে অবস্থান করছেন পরিবার পরিজন নিয়ে, খবর পেয়ে দেখা করতে আসলেন তিরুবনন্তপুরমে সরকারি যে আবাস, এই কথাবার্তা হচ্ছিল, জিজ্ঞেস করছিলাম। সেখানে দেখছি তিনি বলছেন নিঃসংকোচ, নির্দ্বিধায়
নানা প্রতিকূলতার মধ্যে, নানা প্রতিবন্ধকতার মধ্যে এই সরকার দৃঢ়তা অনিশ্চয়তা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। মানুষের জীবনযাত্রার মান উন্নত থেকে উন্নতর পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অভাবনীয় ঘটনা। এবং ওনার কাছে আমি শুনলাম কেন্দ্রের সরকার করছে না, রাজ্যের সরকার, এই বামফ্রন্ট সরকার। আমরা এর আগে আমাদের 23তম যে পার্টি কংগ্রেস করলাম যেখানে কান্ন, সেখানে এয়ারপোর্ট কেন্দ্রের সরকার করেনি, বামফ্রন্ট সরকার করবে। এখন আরেকটা এয়ারপোর্ট তৈরি হচ্ছে, কেন্দ্রের সরকার করছে না। ওখানে একটা খুব পরিচিত ধর্মীয় প্রতিষ্ঠান, সারা ভারতবর্ষের মানুষ সেখানে যান, রেল লাইন থাকলো, এরকমে যাতায়াত করবার জন্য প্রচুর মানুষ যাতায়াত করেন। কেন্দ্রের সরকারের কাছে আবেদন করেছে, তারা গরজ দেখাচ্ছে না। ওখানকার বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকার দ্বিতীয় আরেকটা এয়ারপোর্ট ওই জায়গাতে ধর্মীয় প্রতিষ্ঠানকে কেন্দ্র করে মানুষ যে যাতায়াত করেন তাদের সুবিধার কথা ভাবনায় রেখে এখান থেকে রাজ্য সরকারের কিছু আয় উপার্জন হবে, সরকারের কোষাগারকে শক্তিশালী করবে। ওখানে এখন তারা দ্বিতীয় এয়ারপোর্ট তৈরি করছেন। তুলসীদাসের কাছ থেকে আমি সেটা জানতে পারলাম। তাহলে বুঝতে পারছেন অবস্থাটা কি? এটা শুধু প্রতিবাদ করবার জন্য না, শুধু দাবি জানাবার জন্য না, সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে সামর্থ্যের সীমাবদ্ধতার মধ্যে দাঁড়িয়ে সরকারটা কিন্তু বিকল্প পথের সন্ধান নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জীবনযাত্রার মান উন্নত থেকে উন্নততর করবার চেষ্টা করছে। ভারতবর্ষের আমি ওদিন পড়ছিলাম পত্রিকা, কেরালায় বসে না, গুয়াহাটিতে বসে, আমি কালকে গুয়াহাটি থেকে এসেছি, গুয়াহাটিতে বসে পড়ছিলাম এয়ারপোর্টে, দি টাইমস অফ ইন্ডিয়া। তাতে দেখা যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বড় বড় হাসপাতাল, তার মধ্যে আমাদের দিল্লির যে আইএলএম সবচেয়ে বড় হাসপাতাল, অন্যতম সেরা হাসপাতাল, এটা সরকার নিয়ন্ত্রিত স্বয়ংশাসিত। ওখানেও যে ধরনের জটিল জটিল অপারেশনগুলি হয়, টাইমস অফ ইন্ডিয়ার পত্রিকায় ভেতরের কথা আমি দেখছিলাম, বক্স করে নিয়েও কেরালাতে স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা এমন একটা জায়গায় তারা নিয়ে গেছে, সেখানে সব ধরনের অপারেশন কেরালাতেই হয়। ভাবতে পারেন কথাগুলো কেন কিনতে হয়, ভর্তি করিয়ে কদিন ছাত্রদের এসে চিকিৎসা করা দরকার, এরকম রুগীকেও ভর্তি করাচ্ছে না, খাবার দেওয়া দরকার। কেন্দ্র সরকার তার নীতির জন্য কাণ্ডকারখানা করছে। আরে এরা যদি চিন্তা কোনো ধরনের সরকার আছে, এই অবস্থা থেকে ত্রিপুরা বেরোবে মনে করলে পরে ভুল করবে। আমাদের মায়েরা বোনেরা ওদের যে প্রকল্পের কাজগুলিতে তারা আছেন, মজুরি পাচ্ছেন, মাছেই না। কেরালা তো একটা আলাদা রাজ্য, আরো দু একটা এরকম রাজ্য আছে, যেমন আপনার তামিলনাড়ু, তারাও ভালো মজুরি দেন। কোথায় আছে? এই জায়গাতে এই সরকারটা থাকবে, কৃষক, কৃষি, শ্রমিক, মজুর, মধ্যবিত্ত মেহনতি মানুষ, বেকার ছেলে, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু, তাদের জীবনের অর্থনৈতিক যে সমস্যা তার সমাধান হবে, এটা ভাবলে আমার প্রচারিত হবে। কাজে এর বিরুদ্ধে এদেরকে পরাস্ত করবার জন্য ব্যাপকভাবে সংগ্রাম করতে হবে। আর এই প্রশ্নে লড়াই যাতে করা যায়, আন্দোলন যাতে করা যায়, তার জন্য ধর্মের কথা বলে তথাকথিত হিন্দুদের স্লোগান সামনে নেই, মানুষকে বিভক্ত করার চেষ্টা করছে। এটাতেও যখন পাচ্ছে না, গণতান্ত্রিক অধিকারের উপর আক্রমণ করছে এবং এই জায়গায় সংবিধানের উপর আক্রমণ করছে। এবং সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় কি? সংসদীয় ব্যবস্থা। আমি অন্য জায়গায় যাচ্ছি না, পার্লামেন্টের এখনকার যে অধিবেশন করবে তার অধিবেশনটা কি আগে অধিবেশন 146 জন এমপিকে বের করে দিয়ে 16টা কালো আইন পাস করিয়েছে, যেগুলো সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে স্বৈরাচারী কায়দায় প্রতিবাদী কণ্ঠস্বরকে স্তব্ধ করে রাখবার জন্য ব্রিটিশকে হার মানিয়ে বিজেপি সরকার এই আইনগুলি পাস করে দিয়েছে। চলবে
আপনার বিচার ব্যবস্থা এবং নির্বাচনী যে ব্যবস্থা তার যে স্বতন্ত্র এটার উপর আঘাত দিয়েছে, এগুলো বদল দেওয়া হচ্ছে। তারা ভারতবর্ষের থাকলো কি এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এদেরকে যদি এই দুটো বিষয়কে একসাথে করে লড়াইকে তীব্র করার জন্য, ব্যাপকতর করার জন্য আমরা অগ্রগত হতে না পারি। শুধু আজকের অবস্থা খুব ভালো এসছে আপনারা, অভিনন্দন জানাই আপনাদেরকে। এতে সন্তুষ্টিতে ভুগলে চলবে না, একে ব্যাপকভাবে প্রসারিত করতে হবে, নতুন মানুষ সংখ্যা না হলে কিন্তু ভারতবর্ষের বাঁচানো যাবে। বাজেট অধিবেশন 54 মিনিটের বক্তৃতা, আগে 2.5 ঘন্টা বক্তৃতা করতেন এই ভদ্রলোক, কিছু নাই তার জনগণের কথা কিছু নাই। কৃষি, কৃষক, শ্রমিক, বেকার, ছাত্রদের লেখাপড়া, স্বাস্থ্য কিছু নাই বলে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য, কর্পোরেটের স্বার্থ রক্ষা করবার জন্য তাদের পুঁজিতে যাদের টান্না ধরে কি বলছেন আমরাই তো জিতব। আপনারা বললে পরে কি আপনাদের মুখে হাত দেবে? বলতেই তো পারেন। শয়নের স্বপ্নের জাগরণে এক মন্ত্রীতে জব করছেন, ক্ষমতা ছাড়া তো আপনাদের কিছু চিন্তা নেই। আরে ক্ষমতা কার জন্যে? মানুষের জন্য তো করছেন ভাই ক্ষমতা ছাড়া। এরা এখন কি বলছেন? এই ভদ্রমহিলা কি করতে যাবেন না? আমরা জিতব, জুন মাসের পূর্ণাঙ্গ বাজেট আমরা উপস্থিত করবো। এখন তো অন্তর্বর্তীকালীন বাজেট, এই বাজেটে কি থাকবে? 2047 সালে ভারতবর্ষের চেহারাটা কিরকম হবে তার সামগ্রিক রূপরেখা এবং কর্মসূচি জুন মাসের আমাদের পূর্ণাঙ্গ বাজেট আপনারা দেখতে পাবেন। তাহলে 2024-এর জুন আর 2047 মাঝখানে ব্যাগ কত? 23 বছর। তাহলে এই সময় আপনি খাবেন কি, পড়বেন কি? তাহলে পেটের মধ্যে গামছা বেঁধে থাকুন, গুলুম গায়ে রাস্তায় বেরোন, আকাশ থেকে জল পড়বে কিছু নাই, মাথা মধ্যে জায়গা নেই, ভিক্ষাপত্র হাতে নিয়ে দোয়া ধরে ঢুকবেন। এটাই তো বলতে চাইছেন। এই বাইরে তো কোনো কথা নেই, এটা কিন্তু ঢুকে গেলেন বাজেট এবং আন্তর্জাতিক পরিসরে যে G20 বলছেন, এরকম যে সংস্থাগুলো তারা নিয়ন্ত্রণ করছেন পৃথিবীর দেশে দেশের অর্থনীতিকে, বাজেটকে, সেই নিয়ন্ত্রণের দাবদার করে এই সরকার সাহস পাচ্ছে না তাদের উপেক্ষা করে তাদের খুশি মতো বাজেটে জাতিটা বলার, কারণ সেখান থেকে তাদেরকে পেছন দিকে টানছে। যারা তারা এখন হয়তো কথাবার্তা বলার চেষ্টা করছেন না, এটা মনে করার কিছু কোনো কারণ নেই। এই জায়গায় ঘুরিয়ে বলছেন 2047 মানে স্বাধীনতার 100তম বর্ষ। আরে স্বাধীনতার 100তম বর্ষ দেখাচ্ছেন আপনার তো স্বাধীনতার সংগ্রামে বিরোধিতা করে ব্রিটিশের পায়ে তেল রেখেছেন, ছুরি মেরেছেন, সংবিধান তৈরি করার ক্ষেত্রে বাধা দিয়েছেন, মনুসংহিতাকে ভিত্তি করে সংবিধান তৈরি করতে চাইছেন। এই সংবিধানকে হেঁটে পিঠে ছুরি মেরে মনুসংহিতার আদলে সংবিধান তৈরি করার চিন্তা করছেন। কি ব্যাপার? তাহলে আপনাদেরকে কেন আমরা সাহায্য করবো? ক্ষমতা কি আসবে কিনা বুঝেই না। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে 28টা রাজনৈতিক দল একটা জায়গায় এসছে। সেটার মধ্যে ব্যতিক্রমী ঘটনা যে নতুন কুতুব মিলেন, অন্যতম বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তিনি কিন্তু বক্তৃতা করে ঘোষণা দিয়েছিলেন তাকে সাংবাদিকদের জিজ্ঞেস গেলেন 70-75 বছর বয়সে বৃদ্ধ বছর কথা, এগুলি কল্পনা, বাস্তব অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি। কাজে এরকম একটা জায়গায় তারপরে যদি উপনির্বাচন হলো, শোনাবো না 90% বেশি ভোট পেয়ে বিজেপি জিতল। ত্রিপুরার ইতিহাসে এরকম ঘটনা ঘটেছে, কেউ বলতে পারেন? আমরা তাদেরকে চ্যালেঞ্জ করে বলি, তোমরাও যাবে না মাঠে, আমরাও যাবো না, ভোটের তারিখ ঘোষণা হোক, তোমরা তোমাদের প্রার্থীর নাম বলো, সিম্বল বলো, আমরা আমাদের প্রার্থীর নাম বলবো, সিম্বল বলবো, দেখি মানুষ কার পক্ষে বুঝবে। এই সাহস সিম্বল আছে না, মানুষকে ভোট দিতে যেতে দিতে তারা চায় না। এবারকার এই লোকসভা নির্বাচন শুধু রাজ্যের বিধানসভার সঙ্গে মিলাতে চলবে না, দেশকে যদি রক্ষা করে রাখবে, কেন্দ্রের সরকারটাকে যদি এই ফ্যাসিস্ট ভাবনার অনুসারী যারা তাদের হাত থেকে যদি উদ্ধার করে না যায়, আপনি ত্রিপুরার এই যে অরাজকতা চলছে এর থেকে কি করে ত্রিপুরাকে রক্ষা করবে? কাজে এই লড়াইয়ে ত্রিপুরার বিধানসভা নির্বাচনে যে গোলমাল তারা করেছে, শুধু উপনির্বাচনে যে গোলমাল তারা করার চেষ্টা করেছে, এর থেকে শিক্ষা নিয়ে একটু ঘুরে দেওয়া।
লুকিয়ে দেওয়া, চোখে চোখ রাখতে হবে, সমান জবাব করতে হবে, নিজের ভোট নিজেকে দিতে হবে, এলাকা এলাকায় প্রস্তুতি তৈরি করে বুথে বুথে গণতান্ত্রিক মানুষ ঐক্যবদ্ধ করে বুথের সংগ্রামী সংগঠন গড়ে তুলুন। কারণ নির্দেশের জন্য অপেক্ষা করবেন না। কাজে আজকের লড়াইয়ের সঙ্গে এই সামনের লড়াইটাকে যুক্ত করে অগ্রসর হতে হবে। কেরালাও লড়াইটা নিকারণই করছে, শুধু আজকের জন্য না। এই সরকার থাকবে, কেরালা সরকারকে ভবিষ্যতের দিকে কাজ করতে দেবে, তারাও মনে করে না, আমরাও মনে করি না। তবে সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই লড়াই অংশগ্রহণ করতে হবে। আমি আপনাদেরকে এই আবেদন রাখবো, আজকে যে সুন্দরভাবে এই অনুষ্ঠানটাকে সার্থক করতে সাহায্য করেছেন তার জন্য ধন্যবাদ জানাবো। সঙ্গে জানাবেন আপনার জিনিসের দাম কমানো, কাজ, মজুরি এবং ভাতা বৃদ্ধি, সময় মতো ভাতা, প্রকল্প কর্মীদের মজুরি বৃদ্ধি, তাদের সময় ভাতার সময় দেওয়া, বেকারদের দুর্নীতি বন্ধ করে বাইরে যে চাকরিগুলো ত্রিপুরার ছেলে মেয়েরা পেতে পারে, টাকা বিনিময়ে অভিযোগ হচ্ছে বাইরের লোকের চাকরি দিচ্ছে, এগুলো বন্ধ করানো, এখানকার ছেলেরা মেয়েরা যাতে সেই কাজ পায়। এই দাবি যে লড়াই, রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ সেচ, এই যে লড়াই, এই লড়াই একদিকে চলবে, ভোটের রাজনৈতিক লড়াই প্রস্তুতি চলবে। এইভাবে সংবাদ তৈরি করে কালকে থেকে আমাদের নবম যুগে সেখানে এই সংগ্রামের ঝান্ডা কাঁধে নিয়ে এগিয়ে যেতে হবে। উদার দৃষ্টিভঙ্গি নিয়ে এই আবেদন আপনাদের সামনে রেখে আমি আমার কথা বলা শেষ করলাম। এটাই বাংলা, এটাই বিকল্প, এটাই ভিন্ন পথ, এটাই আরএসএস কেন্দ্রিত বিজেপির বিরুদ্ধে মুখ্য প্রতিবাদ এবং লড়াইয়ের বার্তা। এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা কেরালার জনগণের প্রতি, তাদের প্রতিনিধিত্ব করছেন যে মন্ত্রিসভা, তাদের প্রতি আমাদের সহমর্মিতা জ্ঞাপন করছে। এটা আমাদের গণতান্ত্রিক নৈতিক দায়িত্ব। রাজনৈতিক দিক থেকে যে বিষয়গুলো নিয়ে তারা লড়াইটা করছেন, এটা শুধু কেরালার বিষয় না। আমার আগে বলেছেন কংগ্রেস দিতেন, নারায়ণ করে বলেছেন, যে বিষয়টা উল্লেখ করেছেন, বিস্তৃত পরিষ্কার আমি যেতে চাইছি। রাজ্যপালের ভূমিকা নিয়ে, তার মানে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ন্ত্রণ করেন স্বরাষ্ট্র দপ্তর। স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে কথা না বলে রাজ্যপালদের নির্দেশ দিচ্ছেন, বললেই বিশ্বাস করতে হবে? এটা বোকানো তো ভারতবর্ষের মানুষ। সেই জায়গায় অবিজেপি সরকারের উপর ত্রুটি দিতে মারবার চেষ্টা করছে। অবিজেপির মধ্যে এমন কিছু সরকার আছে যারা পার্লামেন্টে বিজেপির যে কোনো বিলকে সমর্থন করে, তাদের উত্থান করছে। এদের বাইরে যে সরকারগুলো আছে তাদেরকে রাজ্যপালের এই ধরনের সংবিধান বিরোধী ভূমিকার বিরুদ্ধে কেন সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে? কেরালা গেছে, তামিলনাড়ু গেছে, দিল্লি গেছে, কেন তাদের যেতে হচ্ছে? এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করছেন, আবার রাজ্যের মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলছেন, আমাদের কাছে কেন আসছেন, আপনারা বসুন, এটা হওয়া উচিত না, বসে আলোচনা করে মীমাংসা করুন। রাজ্যপালদেরকে বলেছেন, আপনি নির্বাচিত প্রতিনিধি না, এরা জননির্বাচিত প্রতিনিধি। রাজ্যপাল হিসাবে আপনার ক্ষমতা সংবিধানে সীমাবদ্ধ করে দেওয়া আছে, এর বাইরে এক কদম দেওয়ার ক্ষমতা আপনার নাই। হয়তো পরিস্থিতিকে গোলামি করবেন না, আর কি করবেন? সুপ্রিম কোর্ট লড়াই চলছে। তাহলে এই জায়গাতে দাঁড়িয়ে এই যে লড়াইটা, এই লড়াইটাতে কেরালার সামনের সারিতে দাঁড়িয়ে সারা ভারতবর্ষের গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন মানুষদেরকে একটা জায়গায় আসার ক্ষেত্রে একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছে। আমি আজকে পত্রিকা দেখছিলাম, কেরালায় লড়াই হচ্ছে কার মধ্যে কার? বাম গণতান্ত্রিক ফ্রন্ট, বামবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে, অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বে কেরালা ডেমোক্রেটিক ফ্রন্ট। কখনো বামফ্রন্ট জিতে, কখনো তারা জিতে। একসময় সিপিআই তাদের সঙ্গে ছিল, বুঝতে পেরেছেন শেষ হয়ে যাচ্ছে, ওদের ছেড়ে দিয়ে বাম গণতান্ত্রিক ফ্রন্টের সঙ্গে এসছে। আমাদেরকে তৈরি করতে চাই সেই জায়গায় এখানটাতে
যে কথা বিশেষ করে আমি উল্লেখ করতে চাইছি, এই গণতান্ত্রিক ফ্রন্টের সরকার তার সঙ্গে লড়াই করছে কেরালা কংগ্রেসের নেতৃত্বে ডেমোক্রেটিক দল, এবং এই সরকার যে সমস্যাগুলোর সম্মুখীন বাস্তব, এগুলো সম্পর্কে তারা চুপচাপ। এটা কি রাজনৈতিক লড়াই? সংক্ষিপ্ত করা। এখন কংগ্রেসের নেতৃত্বে কর্ণাটকের যে সরকার, তার যে মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে গতকালকে একই জায়গায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই ক্ষোভ জানাবার জন্য তারা সম্মিলিত হয়েছিলেন। আমরা তো বিরোধিতা করি, আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কেন্দ্রীয় কমিটির তরফ থেকে কেরালার সমর্থনে যেমন আজকের প্রোগ্রামের কথা বলছি, দেশের অন্যান্য রাজ্যে রাজ্যের সরকারগুলোর যে অর্থনৈতিক সাংবিধানিক অধিকার, তাকে সংহার করার জন্য কেন্দ্রীয় সরকার যে ভূমিকা নিচ্ছে তার বিরোধিতা আমরা করছি। এবং দেখছিলেন আমাদের বন্ধুরা যে স্লোগান দিচ্ছেন, তার মধ্যে শুধু কেরালার কথা বলছে, যুক্তরাষ্ট্রের ব্যবস্থার বিরুদ্ধে যে আক্রমণ, অর্থনৈতিক অধিকারকে সংহার করার জন্য ষড়যন্ত্র বন্ধ করো, তাকে শুধু কেরালার জন্য আমার কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, তাহলে কংগ্রেস শাসিত একটা সরকার তাদেরকেও 24 ঘন্টা আগে এই দিল্লিতে একই জায়গায় পার্লামেন্টের দিকে নজর দিয়ে তারাও প্রতিবাদ করে গেছেন। কি বলছেন? টাকা দিচ্ছে না, বিধানসভায় পাশ হওয়া আইন রাজ্যপাল চেপে বসে আছে। আমরা তো একই কথা বলছি আমাদের কংগ্রেসের কেরালাতে, তাহলে ওটার বিরোধিতা করছেন কেন? নৈতিক সমর্থন করছেন না, এমনকি বিধানসভার ভেতরে তো কথা বলছেন না। এটা কোন নীতি? এইভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করার চিন্তা করছেন? মানুষের তো চোখ কান খোলা আছে, আমাদের ত্রিপুরা বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করবার জন্য এই বর্তমান যে বিজেপি সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে, তারা অর্থনীতিগতভাবে আমাদের চেষ্টা করেছে। সবচেয়ে বড় আক্রমণটা কেন্দ্রীয় করছে ঢাকা। 6 মাস ভোটের আগে 6 মাস কোনো টাকা তারা আরম্ভ করে দেখি, এরপরে বামপন্থ সরকার কি করে মানুষের ভোট দিয়ে দিতে পারে। আমি একটাই উদাহরণ দিই, প্ল্যানিং কমিশন তুলে দিয়েছে প্রধানমন্ত্রীর হাতে একটা বিরাট অঙ্কের টাকা, সেই টাকাটাকে প্ল্যানিং কমিশন ভাগ করে দিত। এখন সেই টাকা প্রধানমন্ত্রী তার খুশি মতো দিচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোকে, আর যাদের সঙ্গে তাদের রাজনৈতিক সম্পর্ক ভালো তাদেরকে টাকা দিচ্ছেন, কিন্তু আমাদের দেশ ন্যূনতম পাওনা সেখান থেকে আমাদের টাকা দেবে। ঝাড়খণ্ডে করার চেষ্টা করছে, বুকের কথা আছে, লড়াই করে রাষ্ট্রপতি শাসন জারি করার সুযোগ দেয়নি। সরকারটা ভাঙবার জন্য তাদের 29 জন এমএলএ 87 মধ্যে বিরোধী দলের এমএলএ কিনে মনে হচ্ছে টাকা দিলেই সভা সরকার করে ফেলতে পারবেন, দেয়নি। 48 ঘন্টার মধ্যে কনফিডেন্স মোশনের ভোটে তারা তো সেখানে 47 ভোট সেই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে সরকারকে রক্ষা করলেন। এই তো লড়াই। সেটি তো জানতে না, ওখান থেকে এসে সে যাতে ভোট দিতে না পারে কোর্টের আশ্রয় নিয়েছিল, কিন্তু কোর্ট এটাকে ভোট দেবে। তাহলে এরকম ভাবে একটার পর একটা রাজ্যকে তারা ভাঙবার চেষ্টা করছে, যেখানে ইন্ডিয়া জোটের সঙ্গে অবিজেপি যে রাজনৈতিক দল সমঝোতা করে একটা জায়গায় আসবার চেষ্টা করছে। এত বিপদ সন্ত্রস্ত নরেন্দ্র মোদী, তার রাতের ঘুম চলে গেছে। এতই যদি আত্মবিশ্বাস থাকে, বারবারই তৃতীয়বার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবে, শুনেছেন কোনদিন কোন প্রধানমন্ত্রীকে ভোটের আগে নিজেকে প্রধানমন্ত্রী বলতে? তাদের দলের কেউ কিন্তু বলছে না। এখন পার্লামেন্টে বক্তৃতা করেছেন, 400 বেশি আসন পাবে, ভোটের সঙ্গে কোনো দেখা নেই, কবে ভোট হবে কেউ বলতে পারছেন না। 370টাই গেছে বিজেপি পাবে, আর বাকি 130টা তাদের সহযোগীরা পাবে। এ কারণেই এখন ইন্ডিয়ার যে 28টা পার্টি এখন তো 27 হয়ে গেল। আমি জানি না যে দাবি তখন তোলা হয়েছিল, এখন
নীতিশ কুমার কি বলবেন? তারা ইলেকশন কমিশনের কাছে চিঠি পাঠিয়ে বলেছিলেন 28 পার্টির পক্ষ থেকে আমরা আপনাদের সঙ্গে কথা বলতে চাই, ইভিএমে যে ভোট হচ্ছে এ নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। এই পদ্ধতিতে ইভিএম দিয়ে ভোট করা চলবে না। আমাদের বক্তব্য আছে, আমাদের সমাজে আজ অব্দি 2 মাস হয়ে গেছে ইলেকশন কমিশন এই 28 পার্টির প্রতিনিধিদেরকে আবেদন করা পরেও এখনো সময় নেই। আপনারা দেখেছেন আমরা অনেকদিন পর ভারতের কমিউনিস্ট পার্টি মার্ফতে কেন্দ্রীয় কমিটির বৈঠকে এবার যে 4টা স্লোগান আমরা দিয়েছি তার কর্মকর্তা বলেছি এই ইভিএমকে নিষ্কলুষ রেখে নির্বিঘ্নে ভোট করতে গেলে পর তার পদ্ধতির মতো পরিবর্তন আনতে হবে। প্রাথমিকভাবে পদ্ধতিগতভাবে আমরা সুনির্দিষ্ট কিছু দাবি সেটা উত্থাপন করেছি। এর থেকে হতে পারে সামনের দিনে ব্যালটেই ভোট করতে হবে। এই স্লোগান যদি সারা দেশের মানুষ দিতে আরম্ভ করেন, আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ফতে নির্দেশনা বিচ্ছিন্ন করব। অবিশ্বাস তৈরি হচ্ছে যে এরকম কাণ্ড কারখানা করে যদি 2024-এর নির্বাচন ভোটগ্রহণের পরবর্তীতে আমরা করছে একটা পুলওয়ামা করে 2019-এ জিতেছেন, এবার আবার কোথায় কি কাণ্ড কারখানা করবেন সেখানে কিন্তু আমাদের খোলা রাখতে হবে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, মানুষের মধ্যে একটা জাগরণ তৈরি হবে। আগামী 16 তারিখ আন্দোলন, কৃষক রাজ্য মোর্চা তারা স্লোগান দিয়েছেন গ্রাম ভারত বন্ধ। গ্রাম ভারত মানে কি? ভারতবর্ষের 2/3 তো গ্রাম। কেন তারা দিয়েছেন? আমাদের যে দাবি নিয়ে তোমাদের সামনে ডেপুটেশন দিতে গিয়েছিলাম, ঢুকতে দিলে না, 1 বছর বসে থাকলাম, তারপর হাতে পায়ে ধরে উত্তরপ্রদেশের ঢুকে লাগে প্রতিশ্রুতি যে আমাদের তুললে এই প্রতিশ্রুতির একটাও রূপায়ণ করেনি। এগুলো রূপায়ণ চাই, এগুলো কি মূল দাবি? তারাই এর মাঝখানে যখন বাজেট পেশ করলো তাতে যখন দিয়ে গেছিল এতে কৃষক কৃষির কোনো কথা নাই, তারাই স্লোগান দিলেন 24 ঘন্টার মধ্যে বাজেটটা পুড়িয়ে ছাড়া করে দেওয়া। আগত আমাদের কৃষক জীবিকা আন্দোলনের নেতৃত্ব এই বাজেট পুড়িয়েছেন অল্প সময়ের ব্যবধানে, আর স্বল্প সময়ের দৃষ্টিতে। লোকটা বড় কথা না, প্রতিবাদ কিসের প্রতিবাদ? কেন প্রতিবাদ? কৃষকরা করছেন 16 তারিখ বন্ধ করে জম ভালো ত্রিপুরার হল শ্রমিকরা 10টা 11টা ট্রেনিং তারা প্রবর্তন করছেন। আপনাদের আন্দোলনে আমাদের নৈতিক সমর্থন আছে, আপনারা এগিয়ে যান। আমরা শ্রমিকরা যারা কলে কারখানায় কাজ করি, গ্রামে হোক শহরে হোক নগরে হোক, এই কল কারখানাগুলোতে শ্রমিকরা শ্রমজীবীরা তারা সেদিন ধর্মঘট করতেন তাদের নিজস্ব দাবি। আপনাদের দাবিকে আমরা সমর্থন করছি, কিন্তু আমাদেরও নিজস্ব দাবি আছে, সেই দাবিতে আমরা ধর্মঘট করি। সেই অর্থে ভারত বন্ধ না, গ্রাম ভারতে বন্ধ, আর কলে কারখানায় সেখানে হচ্ছে শ্রমিকদের ধর্মঘট। এটা কার্যত একটা ভারত বন্ধের চেহারাই হয়তো নিতে চলেছে। হবে এটা অর্থটা কি? এটা সামনের লোকসভা নির্বাচন বলে এটা করছেন, এটা ভাবতে কিন্তু ভুল। এই যে সংগঠনগুলোর কথা বললাম তারা তো বছর ধরেই লড়াইয়ের মধ্যে আছে। এই সরকারি বাধ্য করছেন তাদেরকে লড়াইয়ের মধ্যে, লড়াই না দিয়ে কি কোনো অস্তিত্ব রক্ষা করবে। কাজে এই পরিস্থিতিতে আমি আমার কথা শেষ করার আগে বলবো, সামনে যে গুরুত্বপূর্ণ যে রাজনৈতিক লড়াইটা, এই লড়াইয়ে ব্যাপক অংশের মানুষ যারা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন, ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি সম্পন্ন, মানুষের জীবনের মূল সমস্যাগুলো অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান চান, সংবিধানকে সুরক্ষিত করতে চান। ধর্ম যার যার, রাষ্ট্রের কোনো ধর্ম নাই, রাজনৈতিক দলের কোনো ধর্ম নাই, ধর্মের নাম বলে ভোটের দাসনা করা যাবে না। এটার বিরুদ্ধে যারা, এর পক্ষে যারা দাঁড়িয়ে ধর্মান্ধতার ধর্মনিরপেক্ষতার নীতি রক্ষা করতে চান, সমস্ত মানুষকে প্রবৃত্ত করতে হবে। সারা দেশে যে 1-2 দল আসবে যাবে, তাদের জবাব, তাদের যারা সমর্থক, তাদের একটা অংশ, সবাই না হবে এই 24-এর নির্বাচন দেবে, তারা জবাব পাবে। ভারতবর্ষের মানুষ রাজ্যে রাজ্যে প্রস্তুতি নিচ্ছেন, তারাও জবাব দেবে। ত্রিপুরা আমরা বসে থাকবো? দেশের মতো নির্বাচন করতে দেবেন? পঞ্চায়েত হলো না, নগর হলো না, এডিসি নির্বাচনের অর্ধেক হলো না, স্টেশন নির্বাচন সব জায়গায় মানুষ ভোট দিতে পারলেন। আগরতলা শহরে বয়স্ক মানুষ ভোট দিতে গেছেন, মাথা কাটিয়ে দিচ্ছে, হাসপাতালে যেতে দিচ্ছে না, কঠিন তাদের পরিস্থিতি দিতে হয়েছে। আমাদের ভুল করে পারছেন না, ডাক্তার দেখিয়েছেন কিনা, ওষুধ খেয়েছেন কিনা, ভয় পাচ্ছেন কিনা, ভোটার কিসের ভয়?
মারি যখন খেলাম তারপরে তো ভোট দিয়েছি, মাথা পাঠিয়ে দেওয়া হচ্ছে 25 নিয়ে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নেতৃত্বে মন্ত্রিসভা, সাংসদ, বিধায়কদের এবং সেখানেও আমরা নিশ্চিত ভারতবর্ষের বিভিন্ন ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক যে দলগুলো আছে তাদের নেতৃত্ব সেখানে সমবেত হয়েছেন। তাদেরকে বিশেষভাবে আমরা তাদের মাথা নত না করে দৃঢ়তার সাথে, বলিষ্ঠতার সাথে, আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে যদিও আন্দোলন কেরালার, কিন্তু সারা ভারতবর্ষের মানুষের সামনে এই ফ্যাসিবাদী সরকারের যে ঘৃণ্য চেহারা তাকে উন্মোচিত করে দিয়ে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধে যে আক্রমণ তাকে প্রতিহত করে ভারতবর্ষের ঐক্য, সংহতি, সংবিধান তাকে সুরক্ষিত করার সংগ্রামের যে নেতৃত্ব দানকারী ভূমিকা নিচ্ছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেখানে আজকে এই কর্মসূচির সমর্থনে আমাদের মতোই আন্দোলনে অংশগ্রহণ করছেন তাদের প্রতিও আমরা আমাদের সহকর্মিতা জ্ঞাপন করছি, তাদেরকেও আমরা সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। বেশি কথা আমি বলতে চাইছি না, অনেক কথা হয়েছে, আপনারা শুনেছেন। কেরালার বিরুদ্ধে যে আক্রমণটা সংগঠিত করছে, প্রকৃতপক্ষে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকার মতাদর্শ এবং রাজনীতিগতভাবে কেরালা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকার এবং কেরালা বাম গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে পেরে উঠছে না, বারবার ব্যর্থ হচ্ছে। এবং এই পরিস্থিতিতে প্রতিশোধাত্মক স্পৃহানি জিঘাংসা বৃত্তির চরিতার্থ করবার জন্য এই যে বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকার তাকে পর্যদস্ত করবার জন্য অর্থনৈতিক ক্ষেত্রকে বেছে নিয়ে, যেটা মূলত আমাদের দেশে নিয়ন্ত্রণ করে কেন্দ্রের সরকার, এই যে হাতিয়ার, এই যে অস্ত্র, সম্পূর্ণ স্বৈরাচারী কায়দা ফ্যাসিস্টসুলভ দৃষ্টিভঙ্গি নিয়ে কেরালা সরকারের বিরুদ্ধে এই মুহূর্তে সার্বিক আক্রমণ সংগঠিত করার চেষ্টা করছে। রাজ্যপাল ওখানে যা করছেন, রাজ্যপাল তো রাওয়ার স্টার, তাকে খুব বেশি গুরুত্ব আমরা দিতে চাই না। এই ভদ্রলোক ওখানে যা যা করছেন সব কেন্দ্রের অঙ্গুলি হেলনে করছেন, এটা আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ না। এটার মধ্য দিয়ে রাজ্যপাল এবং কেন্দ্রের সরকারকে রাজনীতিগত ভাবে আরো ব্যাপক করছে। এখন অর্থনীতিগত ভাবে কেরালার বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকারের বিরুদ্ধে আক্রমণটা কেন্দ্রীভূত করছেন কেন? কেরালার বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকার সারা দেশের সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের সাম্প্রদায়িক শক্তি এবং কর্পোরেট অর্থাৎ দেশের বড় বড় একচেটিয়া পুঁজি, তাদের সমন্বিত যে শক্তি, এই উভয় অংশের সাহায্যে আমাদের দেশের যে অর্থনীতিকে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, তাদের স্বার্থ রক্ষা করবার জন্য এর বিরুদ্ধে সারা দেশের মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, প্রতিবাদ আছে, আন্দোলন আছে, সংগ্রাম আছে, আপনারা জানেন। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে কেরালার বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকার নীতি নৈতিকতার দিক থেকে সঠিক যথার্থ অবস্থান নিয়ে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী অর্থনৈতিক যে অবস্থান তার যেমন প্রতিবাদ করছে, শুধু প্রতিবাদ না, বিকল্প কি? বিজেপি সরকারের
এই নীতির বিরোধিতা আপনারা করছেন। আপনারা বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকার, আপনাদের সামর্থ্যের সীমাবদ্ধতার মধ্যে জনস্বার্থে আপনারা কি করতে চান, আপনাদের বিকল্পটা কি, সেটা মানুষ জানতে চাইছেন। এবং এটাই সারা দেশের মানুষের সামনে কেরালার বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকার এই আর্থ সামাজিক ব্যবস্থার মধ্যেও বিকল্প কি হতে পারে, শুধু রূপরেখা নির্ধারণ না, আর্থিক সামর্থ্যের সীমাবদ্ধতার মধ্যেও কেরালার 2.5-3 কোটি মানুষের স্বার্থে কতটা ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে পারেন তার দৃষ্টান্ত স্থাপন করছে। এবং এটা বিজেপি কেন্দ্রীয় যে সরকার, রাজ্যে রাজ্যে 12টা-13টা রাজ্যের সরকার প্রত্যক্ষ বা পরোক্ষে যুক্তভাবে সহযোগী শক্তিকে নিয়ে বিজেপি সরকার চালাবার চেষ্টা করছে। এবং আমি শুধু এই সরকারগুলোর কথাই বলবো না, অবিজেপি অবাক অন্যান্য যে সরকারগুলো আরো 10-12-13টা রাজ্যের চলছে, এই সবগুলোর থেকে সম্পূর্ণ আলাদা, বিকল্প, ভিন্ন, জনস্বার্থবাহী কর্মসূচি হাতে নিয়ে বামফ্রন্ট সরকার সেখানে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। অগ্রাধিকার কি আকাশের দিকে ছুড়ে দিয়ে বলছে, আজ জীবনেও অন্য যে কোনো দলের সঙ্গে গেল, বিজেপির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এটা নীতিশ কুমারের আমার কথা। আবার উল্টো থেকে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী দক্ষিণ হাট, তিনি দিল্লিতে এবং বিহারে বক্তৃতা করে বলছেন পাঁচটাতে, নীতিশ কুমারের জন্য বিজেপির দরজা চালানো চিরদিনের জন্য বন্ধ, চাইলো খেললো এই দরজা চালানো করবে না। এবং কি হচ্ছে, এই দরজা চালানো খেয়ে দিচ্ছে, খেয়ে দিচ্ছে, খেয়ে দিয়ে যাচ্ছে। নীতিশ কুমার তাকে তো ফেলে ওগুলো পাঠিয়ে দিয়েছে, তার নিজস্ব একটা ক্যালকুলেশন আছে। হয়তো তার নাম কেউ প্রধানমন্ত্রীর জন্য বলছে না 28 পার্টির মধ্যে। আবার পার্লামেন্টে ইলেকশন হলে পর তাকে যদি সবাই আমরা আপনি ইলেকশনে দাঁড়ান, যদি জিতে চান তাহলে বিধানসভার পদ ছাড়তে হবে। প্রধানমন্ত্রী হবেন না, বিধানসভার পদ ছাড়বেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ হাতছাড়া হয়ে যাবে, তিনি তো পদলোভী, পদ ছাড়তে চান না। এটা হচ্ছে তার নভেম্বরের জন্য আবার মুখ্যমন্ত্রীর জন্য দল পাল্টে পাল্টে শপথ নেওয়া। এগুলো কিন্তু আমার তথ্য না, ব্যক্তিগতভাবে নীতিশ কুমারের সঙ্গে আমার কোনো ঝগড়া নেই। পরে আমাদের মেলানোর সময় তিনি তখন বিজেপি সরকারের রেলমন্ত্রী ছিলেন, সাহায্য করেছেন, সেটাও বক্তৃতা করেন, একসাথে আমরা বক্তৃতা করি। তিনি বলছেন ডাবল লাইনের জন্য যখন ভিত্তিপ্রস্তর স্থাপন হয়, তিনি বলছেন রেলের ডাবল লাইনের জন্য কয়েক হাজার মানুষ চলে গেছে। এ তো আজব কাণ্ড, এটা আমি ভারতবর্ষে কোথাও দেখিনি। বলে আপনি তো পাটনায় আছেন, দিল্লি থাকেন, বুঝতে পারছেন না, এবার বুঝুন কিসের জন্য আমরা লড়াই করছি। তিনি বলছেন না না, অন্যান্য আছে, অনেক আগে এগুলি করেছে। নীতিশের বক্তব্য কিন্তু আমি বলছি আপনাদের কাছে। যাই হোক, এখন একটা পার্টি, তাতে দল, তারা এখন এনডিএতে গেছে। আর একটা উলট পালট করছে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেস। দল গঠনের পর থেকে ত্রিপুরায় বামফ্রন্টকে হটানোর জন্য তৎকালীন সময় কংগ্রেস, এখনকার বিজেপি মুখে বক্তৃতা করছে, প্রার্থী দান করিয়ে বামফ্রন্টের ভোট নষ্ট করবার জন্য, এদের সাহায্য করবার জন্য লড়াই করছেন। কোনোদিনই কোনো আসনে জামানতের টাকা রক্ষা করতে পারেননি। সর্বশেষ দেশের নির্বাচনে যতগুলো আসনে দাঁড়িয়েছেন সবগুলো জামানত দিচ্ছে। ওখানে হালকে বেঁকি করছেন, লাফালাফি করছেন বিজেপির বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের মানুষ বলছে আরে এমনিতে তো তাকে বিজেপি ঢুকিয়েছে, সেটাও এটাকে ভাঙবার চেষ্টা করছে। যদিও কংগ্রেসের নেতৃত্বকে লক্ষ্য করছি, গতকালকেও বক্তৃতা করছেন রাহুল গান্ধী, যে না আসনের ব্যাপারটা একটা জায়গায় চলে যাচ্ছে। আসলে তো ভালো, আপনারা যদি আলোচনা করে আসনের সমঝোতা করতে হবে, আপত্তি কি আছে? মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বামপন্থী ফ্রন্টকে নিয়ে পশ্চিমবাংলায় বলছেন আমরা ইন্ডিয়ার সঙ্গে আছি, কিন্তু বিজেপিকে হারাবার জন্য তৃণমূলকে বাদ দিয়ে বিজেপি বিরুদ্ধে লড়াই করলে
এই লড়াই পশ্চিমবাংলায় অর্ধেক হবে। পশ্চিমবাংলার লড়াই একাধারে বিজেপি এবং তৃণমূল লড়াই চলবে। কিন্তু এখান থেকে এখন 28 থেকে 27, তারপরে আরেক দুটো ডিস্ট্রিক্ট হতে পারে, আবার এনডিএ থেকে আসবে না, এটা মনে করার কারণে। কিন্তু নরেন্দ্র মোদীর তো মাথা খারাপ হয়ে গেছে যে দিল্লির বৈঠকে 28 পার্টির ফ্রন্ট তৈরি হলো, ইন্ডিয়া নাম না হলো, সেই দিল্লিতে সেদিন মধ্যরাত্রিতে 5 তারা হোটেলে নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এনডিএর বৈঠক হয়েছে। সেই বৈঠকে 32 পার্টির সম্মেলন বুঝার জন্য আমাদের ত্রিপুরা আইপিএফটি তার নেতাকেও ট্রেনে হিস্ট্রি সেখানে নিয়ে গেছে, তার নামও যুক্ত করে 32 পার্টির সঙ্গে উপস্থিত করতে হচ্ছে। আপনাদের 28, আমাদের 32, ভয়টা কোথায় বুঝতে পারছেন তো? এবং মহারাষ্ট্রের বিরোধী দলগুলোকে ভাঙবার চেষ্টা করেছেন, সরকার একটা তৈরি করেছেন। সরকার তৈরি করলে জনগণকে সবাইকে একসাথে নিয়ে গেছেন, মনে করার কোনো কারণ নেই। ইলেকশন কমিশনকে ব্যবহার করা, দলের নাম প্রতীক হরণ করে নিয়েছে, সেটা তাদের ব্যাপার, তারা লড়ছেন। সারাক্ষণ মাথা